আপনার চারিদিকে থাকা সবকিছু কি আপনার জন্যই তৈরি হয়েছে, অথবা আপনার চোখ আপনার কনসিয়াসনেসের জন্য তৈরি হয়েছে? সুপার ন্যাচারালের সঙ্গে আমাদের এই দুনিয়ার মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? প্রাচীনকাল থেকে সায়েন্টিস্ট ফিলোসফিস্টরা কি সুপার ন্যাচারাল কনসেপ্টকে বিশ্বাস করতেন? দৈনন্দিন জীবনে একটি চলমান বস্তুর গতি এবং অবস্থান ক্লাসিক্যাল মেকানিক্স খুব ভালোভাবে নির্ণয় করতে পারে। কিন্তু যদি বলা হয় অণু পরমাণুর মধ্যে থাকা প্রোটনস, নিউট্রনস, ইলেকট্রনসের অবস্থা কেমন, তাহলে সঠিকভাবে গণনা করাটা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য কোয়ান্টাম মেকানিক্সের মেন এক্সপেরিমেন্ট, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট জানাটা প্রয়োজন। আপনাদের মধ্যে অনেকেই এই এক্সপেরিমেন্ট সম্বন্ধে শুনেছেন বা জানেন, কিন্তু খুব কম লোকই আছেন এই যুগান্তকারী এক্সপেরিমেন্টকে ভালোভাবে বুঝতে পেরেছেন। কোয়ান্টাম এক্সপেরিমেন্ট ভেরি স্মল অবজেক্টস যেমন ইলেকট্রনস, প্রোটনস, নিউট্রন, ফোটনস এগুলোকে খুব ভালোভাবেই ডিসক্রাইব করতে পারে, বাট কোনো বড় অবজেক্টের ক্ষেত্রে কোনো রেজাল্ট পাওয়া যায় না। এর জন্যই কোয়ান্টাম মেকানিক্সকে খুব কমপ্লেক্স মনে হয়। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এই স্মল মাইক্রো পার্টিকেলসের সঙ্গে লার্জ ম্যাক্রো পার্টিকেলসের রিলেশন খুব ভালোভাবেই ডিসক্রাইব করতে পারে। আর এই রিলেশনটা জানতে পারলে কোয়ান্টাম মেকানিক্স আমাদের কাছে একদম সরল হয়ে যায়। ট্রাস্ট মি ফ্রেন্ডস, কোয়ান্টাম মেকানিক্সের সমস্ত ডাউট আজ এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ডবল স্লিট এক্সপেরিমেন্ট শুধু কোয়ান্টাম মেকানিক্সকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে তা নয়, এটাও প্রমাণ করে আমরা যা দেখছি, যা রিলেট করছি, সব জীবজগৎ নিয়ে যা যা ঘটে চলেছে সবই একটি স্পেসিফিক ইলিউশনস, যা কোয়ান্টাম ফিজিক্সের সায়েন্টিস্টরা বিশ্বাস করতেন। 17 দশকে সায়েন্টিস্টদের লাইট, ওয়েভ, পার্টিকেলস, এনার্জি এইসব বিষয়ে সঠিক ধারণা ছিল না। মেনলি তারা বুঝতে পারছিলেন না লাইট পার্টিকেলসের মতো আচরণ করে না ওয়েবের মতো আচরণ করে। কারণ এই সময় এক্সপেরিমেন্টালি এবং ম্যাথামেটিক্যালি প্রমাণিত হচ্ছিল লাইট, ওয়েভ এবং পার্টিকেলস দুটো নেচারই দেখাচ্ছে। কিছুটা এরকমই, আপনি একটি কয়েন টস করলেন, বাট একটি রেজাল্টের জায়গায় দুটি রেজাল্ট পাচ্ছেন, হেড এবং টেল একসঙ্গে। এখানেই প্রশ্ন আসছে, একই জিনিস একই সময় দুটি আলাদা আলাদা নেচার কিভাবে দেখাতে পারে? এর জন্যই 17 দশকে সায়েন্টিস্টরা দুটি গ্রুপে ভাগ হয়ে গেছিল। গ্রুপ এতে ছিল যারা লাইট ইজ পার্টিকেল কনসেপ্টে বিশ্বাসী, এবং গ্রুপ বিতে ছিল লাইট ইজ ওয়েভ কনসেপ্টে বিশ্বাসী সায়েন্টিস্ট। গ্রুপ এতে মেনলি ডাচ ফিজিসিস্ট ক্রিশ্চিয়ান হুইগেন্স ছিলেন, এবং গ্রুপ বিতে নিউটন ছিলেন। এই সময় নিউটন একজন খুব ফেমাস সায়েন্টিস্ট ছিলেন, তাই তার কনসেপ্টকে বেশিরভাগ সায়েন্টিস্টরা মেনে নেয়, অর্থাৎ পার্টিকেলস থিওরিকে সবাই মেন স্ট্রিম থিওরি হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর 19 শতকে এসে দুটি এক্সপেরিমেন্টে দেখা যায় লাইট সত্যি ওয়েবের মতোই আচরণ করে। ফার্স্ট এক্সপেরিমেন্টে ছিল 1804-এ ফেমাস সায়েন্টিস্ট থমাস ইয়ংসের ডবল স্লিট এক্সপেরিমেন্ট, যেখানে তিনি লাইটের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখান। সেকেন্ড এক্সপেরিমেন্টটি 1819-এ ফ্র্যাঙ্কোস অ্যারাগোস পয়জন স্পট এক্সপেরিমেন্ট, যেখানে তিনি লাইটের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখান। এই দুটি এক্সপেরিমেন্ট থেকে লাইট ওয়েভ নেচার দেখায়, এটাই প্রমাণিত হয়। এরপর 20-এর দশকে দুটি বড় বড় এক্সপেরিমেন্ট হয় যা লাইট ইজ পার্টিকেল প্রমাণ করে। 1905-এ ফেমাস সায়েন্টিস্ট আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট, এই এক্সপেরিমেন্টে দেখা যায় কোনো মেটাল সারফেসের ওপর লাইট পড়লে লাইটের ফোটনস মেটাল সারফেসের ইলেকট্রনসকে বার করে দেয়। এখনও পর্যন্ত আমরা দেখলাম দুই গ্রুপের সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্টালি এবং ম্যাথামেটিক্যালি প্রমাণ করেছেন লাইট পার্টিকেল ওয়েভ ডুয়ালিটি দেখায়। এই এভিডেন্সগুলি এতটাই স্ট্রং ছিল যে সমস্ত সায়েন্টিস্টদের মানতে হয় লাইট আসলেই ডুয়ালিটি দেখায়। এই অবস্থায় সায়েন্টিস্টদের কাছে একটি প্রশ্ন দাঁড়ায়, লাইট ডুয়েল নেচার দেখালে বাকি সমস্ত অণু পরমাণু সব কি ডুয়েল নেচার দেখাতে পারে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সায়েন্টিস্টরা পদার্থ সম্বন্ধে রিসার্চ করা শুরু করে। কারণ আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্টে আমরা দেখেছি মেটাল প্লেটের ওপর লাইট পড়লে মেটাল সারফেস থেকে ইলেকট্রনস নির্গত হয়। এই নির্গত হওয়া ইলেকট্রনস কি ওয়েভ হিসেবে নির্গত হবে? এখানে কি ইলেকট্রনস ডুয়াল নেচার দেখায়? 1924-এ ফেমাস ফ্রেঞ্চ ফিজিসিস্ট লুইস ডি ব্রগলি তার একটি হাইপোথিসিসে বলেন লাইট ডুয়েল নেচার দেখালে সমস্ত অ্যাটমস, সাব অ্যাটমস সবই ডুয়েল নেচার দেখাতে পারে। এরপর 1927-এ আমেরিকান ফিজিসিস্ট ক্লিন্টন ডেভিসন এবং লিস্টার জার্মার ফেমাস ডেভিসন অ্যান্ড জার্মার এক্সপেরিমেন্ট করেন, এবং এক্সপেরিমেন্টালি প্রমাণ করেন সমস্ত পার্টিকেলস, অ্যাটমস, সাব অ্যাটমস কোয়ান্টাম লেভেলে ডুয়েল নেচার দেখায়, অর্থাৎ কোয়ান্টাম লেভেলে সব ওয়েভ নেচারই দেখায়। আর এখান থেকে কোয়ান্টাম ফিজিক্সের নতুন একটি অধ্যায় শুরু হয়। কোয়ান্টাম লেভেলে বা মাইক্রো লেভেলে পার্টিকেলস ওয়েভ নেচার দেখায়, কিন্তু এই পার্টিকেলসগুলি ম্যাক্রো লেভেল বা রিয়েল ওয়ার্ল্ডে এসে পার্টিকেল নেচার দেখায়, অর্থাৎ একই পার্টিকেল কোয়ান্টাম লেভেলে ওয়েভ নেচার আর রিয়েল ওয়ার্ল্ডে এসে পার্টিকেল নেচার দেখাচ্ছে। এই অবস্থার মধ্যে কিছু কনসেপ্ট রয়েছে যা সায়েন্টিস্টদের কাছে অজানা রয়ে গেছে। এরপর তিনজন সায়েন্টিস্ট নিলস বোর, ওয়ার্নার হাইজেনবার্গ এবং আরউইন শ্রোডিঙ্গার পার্টিকেলস এবং ওয়েভ নেচার স্টাডি করে একটি ম্যাথামেটিক্যাল ইকুয়েশন তৈরি করেন। এটি শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন নামে পরিচিত। এই শ্রোডিঙ্গার ইকুয়েশন পার্টিকেলসে ওয়েভ নেচার খুব ভালোভাবেই ডিসক্রাইব করছে, বাট নিলস বোর এবং ওয়ার্নার হাইজেনবার্গ দুজনের মধ্যে একটি কনফিউশন ছিল। শ্রোডিঙ্গার এই ওয়েভ ইকুয়েশন পার্টিকেলসের ওয়েভ নেচার খুব ভালোভাবেই ডিসক্রাইব করছে, বাট ওয়েভ কোল্যাপস কেন করছে?
এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তারা পুনরায় একটা থট এক্সপেরিমেন্ট করেন, যাকে ডবল স্লিট এক্সপেরিমেন্ট বলা হয়। এই এক্সপেরিমেন্টে একটি ফোটন ডিটেক্টর ব্যবহার করা হয়। বন্ধুরা, কোনো বস্তুকে আমরা দেখি কি করে? কোনো বস্তুর ওপর আলোর ফোটন পড়ে রিফ্লেক্ট করে আমাদের চোখে এলে বস্তুটিকে আমরা দেখতে পাই। এই থট এক্সপেরিমেন্টে একটি স্লিটের কাছে একটি ফোটন ডিটেক্টর রাখা হয়। এই ডিটেক্টরের প্রোটন স্লিট থেকে বেরোনো আলোর ফোটনকে আঘাত করে আবার ডিটেক্টরে ফিরে আসে, ফলে আলোর ফোটনের ইনফরমেশন আমরা পাই। এই ফোটনকে আঘাত করার সময় এদের মধ্যে এনার্জি আদান প্রদান ঘটে, ফলে যে রাস্তায় ফোটনের যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে অন্য পথে গিয়ে অবজারভেশন স্ক্রিনে পড়ে। অর্থাৎ দুটি স্লিট থেকে আসা লাইট ওয়েভ তাদের সিঙ্ক হারায়, ফলে ফোটনসের ওয়েভ নেচার কোল্যাপস করে। অ্যাজ এ রেজাল্ট আগের মতো প্যারালাল প্যাটার্ন পাওয়া যায় না, একটি লোকালাইজড প্যাটার্ন পাওয়া যায়। এই থট এক্সপেরিমেন্টটি কোপেনহেগেন সিটিতে হয়, তাই এই এক্সপেরিমেন্টকে দ্য কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন বলা হয়। অবশেষে 1970-এ একজন জার্মান ফিজিসিস্ট প্রথম বোর এবং হাইজেনবার্গের ডবল স্লিট এক্সপেরিমেন্ট উইথ ডিটেক্টর প্র্যাকটিক্যালি করে দেখান এবং ওয়েভ কেমনভাবে কোল্যাপস করে তার একটি ক্লিয়ার কনসেপ্ট দেন। এই এক্সপেরিমেন্টের পর এই একটি কনসেপ্টই কোয়ান্টাম মেকানিক্সকে একদম সরল এবং সাধারণ বানায়, আর তা হলো ওয়েভ ফাংশন কোল্যাপস। এই ওয়েভ ফাংশন কোল্যাপসের জায়গায় কোয়ান্টাম ডিকোহারেন্স রাখলে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে সমস্ত প্রশ্ন জলের মতো সোজা হয়ে যায়। বন্ধুরা, লাইট আসলে কি? লাইট হলো ফোটনসের প্রবাহ। কোনো একটি লাইট সোর্স থেকে প্রোটনস একটি পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ ফোটনস পার্টিকেলসগুলি একই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে, অর্থাৎ ইন সিঙ্কে ফ্লো করছে। আর এই জন্যই ডবল স্লিট এক্সপেরিমেন্টে একটি প্যারালাল প্যাটার্ন পাওয়া যায়, কারণ দুটি স্লিট থেকে আসা ফোটন একই সিঙ্কে থাকে, অর্থাৎ দুটি কোহারেন্ট লাইট। বাট এই ডবল স্লিট এক্সপেরিমেন্টে যখন একটি স্লিটের কাছে ডিটেক্টর ব্যবহার করা হয় তখন দুটি স্লিট থেকে আসা ফোটনস সিঙ্ক হারায়, অর্থাৎ কোহারেন্ট হারায়, ফলে অবজারভেশন স্ক্রিনে একটি লোকালাইজড প্যাটার্ন পাওয়া যায়। বন্ধুরা, আর আমরা জানি পার্টিকেলস আসলে লোকালাইজড এনার্জি। কোহারেন্ট লাইটে একটি প্যারালাল প্যাটার্ন তৈরি হচ্ছে, অর্থাৎ ওয়েভ নেচারকে ডেসক্রাইব করছে, এবং ডিকোহারেন্ট লাইট একটি লোকালাইজড প্যাটার্ন তৈরি হচ্ছে, অর্থাৎ পার্টিকেল নেচারকে ডেসক্রাইব করছে। এখান থেকে একটি ক্লিয়ার ধারণা পাওয়া যায় অ্যাটম সাব অ্যাটমসের ওয়েভ ফাংশন একই সিঙ্কে থাকলে ওয়েভ নেচার দেখায়, আর যখন এই ওয়েভ ফাংশন কোল্যাপস করে অর্থাৎ আউট অফ সিঙ্কে চলে আসে তখন ওয়েভ থেকে পার্টিকেল নেচার দেখাতে শুরু করে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কোয়ান্টাম অবজেক্ট ওয়েভ নেচার দেখায় কিন্তু বড় অবজেক্ট পার্টিকেল নেচার দেখায় কেন? ধরে নিন একটি এমটি স্পেসে একটি প্রোটন আছে। এই প্রোটনের একটি ফ্রিকোয়েন্সি আছে। এখন যদি এই এমটি স্পেসে একটি ইলেকট্রন শ্যুট করা হয় তাহলে দেখা যাবে এদের মধ্যে কোয়ান্টাম এনটেলজমেন্ট হতে শুরু করবে, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রন নিজেদের ওয়েভ ফাংশন শেয়ার করবে এবং এদের ওয়েভ প্রপার্টি চেঞ্জ হতে শুরু করবে। তাহলে প্রথমে প্রোটন এর ওয়েভ ফাংশন ইন সিঙ্কে ছিল, বাট ইলেকট্রনস আসার ফলে ওয়েভ ফাংশন আউট অফ সিঙ্কে চলে যায়, অর্থাৎ কোয়ান্টাম ডিকোহারেন্স হচ্ছে, ফলে পার্টিকেল নেচার দেখাবে। এখানে একটি বড় অবজেক্টের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটে। বড় অবজেক্ট ছোট ছোট অ্যাটমস দিয়ে তৈরি হয়। এই অ্যাটমসগুলি নিজেদের পার্টিকুলার ওয়েভ ফাংশন রয়েছে, অর্থাৎ অ্যাটমগুলির ওয়েভ ফ্রিকোয়েন্সি একই হওয়া সম্ভবই নয়। এতগুলো অ্যাটমস একই সঙ্গে থাকলে এদের মধ্যে কোয়ান্টাম এনটেলজমেন্ট হবে, ফলে অ্যাটমসগুলি ওয়েভ ফাংশন একে অপরকে ক্যান্সেল আউট করে একটি ওয়েভ ফাংশনে পরিণত হবে এবং ওয়েভ ফাংশন কোল্যাপস করে পার্টিকেল নেচার দেখাবে। তাই বড় অবজেক্ট পার্টিকেলের মতো আচরণ করে। আশা করি কোয়ান্টাম মেকানিক্সের মেন কনসেপ্ট বুঝতে পেরেছেন। ভিডিওটি একবার না দেখে বুঝতে না পারলে বারবার দেখুন যাতে ভালো করে বুঝতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনার একটি লাইক আমাদের অনেক বেশি মোটিভেট করে নতুন ভিডিওর জন্য। আজ এই পর্যন্ত, আবারও কথা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আপনার দিনটি শুভ হোক।